আসসালামু আলাইকুম ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আগামীতে যে স্টকগুলো মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে এই স্টকগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তবে ভিডিও শুরুতে ডিসক্লেমার অংশটি সকলকে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ এই ভিডিওতে আমি কয়েকটা স্টকের হয়তোবা নাম বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাবো, বাট এটা টোটালি এডুকেশনাল পারপাসেই এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এখানে যে স্টকগুলোর নাম বলবো প্রত্যেকটাই এডুকেশনাল পারপাসে বা বিভিন্ন এক্সাম্পল হিসাবে ব্যবহার করব। তার মানে এই নয় যে এই ভিডিও দেখে আপনি কোনো স্টক কিনবেন বা বিক্রি করবেন। এই ভিডিওর মাধ্যমে কোনো স্টককে কিনতে বা বিক্রি করতে কোনো প্রকার পরামর্শ, সাজেশন বা নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এডুকেশনাল পারপাসে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আর জেনেও বুঝে নিজের বুদ্ধিতে বিনিয়োগ করবেন। আর শেয়ার বাজার খুবই ঝুঁকিপূর্ণ, এন্ড অফ দ্য ডে নিজের বুদ্ধিতেই সব কিছু করতে হবে। দর্শক, আজকের ভিডিওতে আমরা আগামীতে 10 গুণ মাল্টিব্যাগার বা 20 গুণ মাল্টিব্যাগার বা 5 গুণ মাল্টিব্যাগার কারা রিটার্ন দিতে পারে সেই ধরনের স্টক নিয়ে আমরা আলোচনা করব। ইনফ্যাক্ট সেই স্টকগুলো আপনি নিজে কিভাবে খুঁজে বের করতে পারবেন সেটাও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো শুরুতে আরেকটু বলে নিচ্ছি যে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে। এটাতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাই কভার করা হয়। আপনি যদি এই কোর্সটি করতে চান আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস সহ কোর্সের ডিটেল আউটলাইনটা দিয়ে দিব। এছাড়াও এই ভিডিওর পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটি দেওয়া আছে। আজকের ভিডিও শুরু করব প্রথম যে বিষয়টা দিয়ে, সেটা হচ্ছে যে মাল্টিব্যাগার স্টকগুলো আসলে কি জিনিস, এটা কারা, মাল্টিব্যাগার স্টক জিনিসটা কি। বাংলা ভাষায় বা সহজ কথায় যদি বলতে চাই, যদি কোনো স্টক আপনি কিনে যদি এর থেকে 100% রিটার্ন পান, অর্থাৎ 10 টাকা দিয়ে একটা স্টক কিনে যদি আপনি 20 টাকায় বেচতে পারেন, তাহলে আপনি 100% প্রফিট মেক করেছেন। এইটা হচ্ছে একটা মাল্টিব্যাগার স্টক। এই রিটার্নটা হচ্ছে মাল্টিব্যাগার স্টক। যদি 10 টাকার জিনিস 20 টাকায় বেচেন তাহলে আপনি 1x বা 1 টাইমস মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছেন। যদি 10 টাকার জিনিস আপনি 5 বছর বা 10 বছরে 100 টাকায় বিক্রি করতে পারেন তাহলে আপনি 10 গুণ রিটার্ন পেয়েছেন, অর্থাৎ এই স্টকটা আপনার জন্য ছিল 10x মাল্টিব্যাগার। সো মাল্টিব্যাগারের ব্যাপারটা এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন। সো এখন আমরা যদি জানতে চাই যে আমাদের মার্কেটে প্রিভিয়াসলি কোনো মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এমন কোনো স্টক ছিল কিনা, এটা আসলে প্রচুর স্টক ছিল যারা গত 20 বছর, 15 বছর বা 10 বছরে প্রচুর পরিমাণে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। যেমন কয়েকটা যদি নাম বলে আমরা সকলেই একমত হব যে ব্যাডবিসি, রেকিট, তারপরে মেরিকো, স্কয়ার ফার্মা, ইবনেসিনা, বিএক্স ফার্মা, অলিম্পিক, লিন্ডেবিডি, বার্জার, এরকম আরও অনেক স্টক আছে যারা 10 গুণ, 15 গুণ, 20 গুণ, 30 গুণ, ইভেন মেরিকো তো 311 গুণ রিটার্ন দিয়েছে মার্কেটে আসার পর থেকে। সো এরকম প্রচুর মাল্টিব্যাগার স্টক আমাদের মার্কেটে ছিল, যদিও মার্কেট 12 বছর ধরে ধারাবাহিকভাবে খারাপ। যেমন 2010 সালের যে ধস, তারপর থেকে মার্কেট ওই রকম আর বুল আমরা দেখতে পাইনি। তারপরেও কিন্তু এই 12 বছরের যে বেয়ার মার্কেট, এতেও কিন্তু অনেক স্টক আছে। বিশেষ করে এগুলো যদি দেখেন যে 12 বছরে এই কোম্পানিগুলোর রিটার্ন কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। সো মাল্টিব্যাগার বাংলাদেশের মার্কেটও হয়। সো আমি শিওর আগামীতেও আপনি এমন অনেক স্টক খুঁজে পাবেন যারা কনফার্ম মাল্টিব্যাগার রিটার্ন দিবে। সো আমরা আজকে দেখার চেষ্টা করব আগামীতে কোন স্টকগুলো আপনাকে মাল্টিব্যাগার রিটার্নটা দিবে। তো এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব যে আগামীতে কারা মাল্টিব্যাগার রিটার্ন আপনাকে দিতে পারে। সো তার আগে আমরা একটু কথাবার্তা বলে নেই যে একটা মাল্টিব্যাগার স্টক বা একটা মাল্টিব্যাগার কোম্পানি খুঁজে বের করবেন কিভাবে, এটা একটু জানা দরকার। আমার লিস্ট তো আমি আপনাকে দিবই, কিন্তু আপনি যদি নিজে নিজে খুঁজতে চান তাহলে মাল্টিব্যাগার স্টক আপনি কিভাবে খুঁজবেন। সো মাল্টিব্যাগার কিভাবে চিনবেন বা খুঁজে বের করবেন কিভাবে, আমি তো নাম বলেই দিব, কিন্তু ভবিষ্যতে যদি আপনি নিজে নিজে খুঁজতে চান তাহলে আসলে কিভাবে মাল্টিব্যাগার রিটার্ন খুঁজবেন সেই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। যদি কোনো কোম্পানি মাল্টিব্যাগার রিটার্ন দিতে চায় তাহলে ওই কোম্পানির কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি? প্রথম কথা হচ্ছে ওই কোম্পানির ক্লিন অ্যাকাউন্টস থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ক্লিন ম্যানেজমেন্ট রেপুটেশন থাকতে হবে। ওই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার থাকতে হবে। ওই কোম্পানির পজিটিভ অপারেটিং লেভারেজ থাকতে হবে এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোডস থাকতে হবে। এবং সর্বোপরি এই কোম্পানির আরওসিই হাই হতে হবে। আরওসি কি? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এখন আমরা একটা একটা করে
এই বিষয়গুলো যদি আলোচনা করি। ক্লিন অ্যাকাউন্টস বলতে সংক্ষেপে যদি বলি যে একটা কোম্পানি 3 মাস পর পর বা 1 বছরে একবার অডিটেড রিপোর্টগুলো, ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আপনাকে প্রোভাইড করে। এই স্টেটমেন্টগুলো ভাই ক্লিন হইতে হবে। ক্লিন মানে সত্য হইতে হবে, মানে ওরা যে কথাগুলো ওখানে লিখছে প্রত্যেকটা কথাই বিশ্বাসযোগ্য হইতে হবে। যদি কোনো কোম্পানি জালিয়াতির মাধ্যমে তার অ্যাকাউন্টগুলো আমাদের সামনে পেশ করে, তাহলে এই কোম্পানি আসলে কখনোই মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারবে না। সো মাল্টিব্যাগার কোম্পানি হইতে গেলে ওই কোম্পানির অ্যাকাউন্টসগুলো অবশ্যই ক্লিন হইতে হবে। আর আপনাকে বলে দেয়, আপনাকে কিন্তু ক্লিন অ্যাকাউন্টস বের করার যে সমস্ত প্রক্রিয়া আপনাকে কিন্তু জানতে হবে, এবং এটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেই আপনাকে জানতে হবে। এর জন্য আপনার একটু পড়াশোনার প্রয়োজন আছে। এবার আমরা যদি দেখি, ক্লিন ম্যানেজমেন্ট রেপুটেশন থাকতে হবে। অর্থাৎ দেখেন, ভারতে কিছুদিন আগে আদানি কি পরিমাণ বাড়লো, কিন্তু এই গত 1 মাসে আদানির প্রত্যেকটা কোম্পানি 80% করে প্রাইস হারিয়েছে। কারণটা কি ছিল? কারণ এদের ক্লিন অ্যাকাউন্টস ছিল না এবং ম্যানেজমেন্টের রেপুটেশন কিন্তু ছিল না। এটা কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্টে প্রমাণিত যে এদের ক্লিন অ্যাকাউন্টস ছিল না এবং এদের ম্যানেজমেন্টের রেপুটেশন সেভাবে কিন্তু ভালো ছিল না। সো এবার আপনি দেখবেন হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার এদের আছে কিনা। অর্থাৎ আপনি যে কোম্পানিটা কিনবেন মাল্টিব্যাগার রিটার্নের জন্য আগামী 3 বছরে বা 5 বছরে বা 10 বছরে, এই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। ফ্রি ক্যাশ ফ্লো কোত্থেকে দেখবেন, চলেন আমরা একটু দেখে আসি। স্ক্রিনে আপনি একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখতে পারতেছেন, এটা হচ্ছে ম্যারিকো বাংলাদেশের। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখেন নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 360 কোটি টাকা। এখান থেকে তার যে ক্যাপেক্সটা গেছে, অ্যাকুইজিশন অফ প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড মেশিনারিজ, এই পোর্শনটুকু যদি আমি বাদ দেই, তাহলে 360 কোটি থেকে আমি যদি 31 কোটি বাদ দেই, তাহলে হবে হচ্ছে 329 কোটি। এইটাই হচ্ছে এই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো। এই টাকাটাই হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। আমরা বলি এইটাই ইম্পর্টেন্ট, কারণ একজন বিনিয়োগকারীর সাথে একটা কোম্পানির সম্পর্ক শুধু ফ্রি ক্যাশ ফ্লোতে, ও ইপিএস কত করলো, ওর এনএভি কত হইলো, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফ্রি ক্যাশ ফ্লো। তো এই ফ্রি ক্যাশ ফ্লো 329 কোটি টাকা ও দুইটা কাজে ব্যবহার করতে পারে। একটা হচ্ছে ও আপনাকে ডিভিডেন্ড দিতে পারে, আরেকটা হচ্ছে রিটেন আর্নিংসে ও কিছু রাখতে পারে আপনার কন্ট্রিবিউশন হিসাবে। তো দেখা গেল এই 329 কোটির ভিতরে 252 কোটি সে ডিভিডেন্ড দিয়েছে, আর বাকি টাকা সে রিটেন আর্নিংসে ট্রান্সফার করেছে। সো একটা কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো গ্রো করছে কিনা এবং তার প্রচুর পরিমাণে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। সো এই কোম্পানি 360 কোটি টাকার ইনকাম থেকে মাত্র 31 কোটি টাকার ক্যাপেক্সে খরচ করছে। সো তার প্রচুর পরিমাণে ফ্রি ক্যাশ ফ্লো আছে। কিন্তু আমরা যদি এই কোম্পানিতে যাই, এই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লোতে আমরা যদি একটু দেখি যে এই কোম্পানিটা তার 521 কোটি টাকা তার নেট আর্নিং, সেখান থেকে 293 কোটি টাকা সে কিন্তু ক্যাপেক্সে খরচ করছে। তার আগের বছর 602 কোটি থেকে 252 কোটি টাকা খরচ করছে। তার মানে সে যা ইনকাম করে, প্রফিট আফটার ট্যাক্স যেটা করে, তার প্রায় 40% প্রতি বছর নিয়ম করে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করে। তার মানে এই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার খুব একটা বেশি না। সো যে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করার পাওয়ার খুব একটা বেশি না, ওই কোম্পানিকে মাল্টিব্যাগার রিটার্ন দিবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে একটু সন্দেহ থেকেই থাকে। সো আপনি অলরেডি ফ্রি ক্যাশ ফ্লোর বিষয়টা বুঝতে পেরেছেন। সো আপনি চেষ্টা করবেন ওই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে যাদের প্রচুর পরিমাণে ফ্রি ক্যাশ ফ্লো থাকে এবং এদের ক্যাপেক্সের প্রয়োজনীয়তা খুব কম হয়। ক্যাপেক্সের প্রয়োজনীয়তা কম হলে সে আপনাকে প্রচুর ডিভিডেন্ড দিতে পারবে। অনেকে আবার বলে যে 100% পে আউট যদি কেউ মেনটেন করে তার আসলে গ্রোথে যাওয়ার কোনো অপশন নাই। এটা ভুল কথা। ম্যারিকো বাংলাদেশ গত 20 বছর ধরে অথবা ধরেন গত 14 বছর ধরে সে 100%-এর কাছাকাছি পে আউট রেশিও মেনটেন করার পরেও সে কিন্তু অলরেডি বাংলাদেশে 2টা ফ্যাক্টরি রান করছে এবং চিটাগংয়ে কিন্তু তার 3 নম্বর ফ্যাক্টরির কাজ চলতেছে। এবং এই যে ফ্যাক্টরি তারা বানাচ্ছে পুরোটাই নিজের অর্থ সংস্থান থেকে, পুরোটাই নিজের টাকা, একটা টাকাও ব্যাংক থেকে লোন টোন নেয় নাই। তার মানে এরা প্রচুর ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতেছে, তার আগে তারা ক্যাপিটাল এক্সপেন্ডিচারও করতেছে, প্রচুর পরিমাণে ডিভিডেন্ডও দিচ্ছে, ফ্যাক্টরির সংখ্যাও বাড়াচ্ছে, বিজনেসটাও গ্রো করছে। এই হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং কোম্পানি। আমাদের ওয়ারেন বাফেট সাহেব এই ফ্রি ক্যাশ ফ্লো যাদের আছে তাদেরকেই পছন্দ করে। যেমন সে কোকাকোলা কোম্পানিটা কিনে দীর্ঘদিন ধরে ফেলে রাখছে, হোল্ডে রাখছে 60 বছর ধরে। কেন? কারণ এর প্রচুর ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার আছে। শেভরন, তারপর
তারপরে বিপি এই ধরনের কোম্পানি, তারপরে ব্যাংক অফ আমেরিকা এই ধরনের কোম্পানি কিন্তু সে দীর্ঘদিন ধরে রাখছে, কারণ একটাই, এগুলোর ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার প্রচুর। এবং যারা ভ্যালু ইনভেস্টিং করে তাদের আসলে মূল ফোকাসটাই থাকে ফ্রি ক্যাশ ফ্লো। সো ভ্যালু ইনভেস্টিং জিনিসটা যারা মানে তাদের ফ্রি ক্যাশ ফ্লো দেখা ছাড়া আর কোনো উপায় আছে বলে আমি মনে করি না। এবং একটা কোম্পানির সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গাটা হচ্ছে এই ফ্রি ক্যাশ ফ্লো। যদি আপনি বিনিয়োগকারী হয়ে থাকেন ফ্রি ক্যাশ ফ্লো বুঝতে হবে, আর যদি ট্রেডার হয়ে থাকেন দরকার নাই, বাট বিনিয়োগকারী দাবি করতে গেলে ভাই ফ্রি ক্যাশ ফ্লো আপনাকে বুঝতেই হবে। সো এরপরে আপনি দেখবেন যে পজিটিভ অপারেটিং লেভারেজ একটা কোম্পানি মেনটেন করতে পারছে কিনা। এটা যদি সহজ ভাষায় বলি, যে ধরেন একটা কোম্পানি তার রেভিনিউ গ্রো করতে পারছে, গত বছর সেল করেছিল 500 কোটি, এবার করতেছে 600 কোটি, তার তো রেভিনিউ গ্রো হয়েছে, কিন্তু তার বিপরীতে তার নেট প্রফিট যদি গত বছরের চাইতে সমান হারে রেভিনিউ যে হারে বাড়ছে ওই হারে যদি তার নেট প্রফিট গ্রো না করে, তাহলে তার পজিটিভ অপারেটিং লেভারেজ আছে বলে ধরে নেওয়া যায় না। আমরা চাই এমন কোম্পানিতে ইনভেস্ট করতে যেগুলো মাল্টিব্যাগার হওয়ার সম্ভাবনা আছে, যারা রেভিনিউ বাড়ার সাথে সাথে তার অপারেটিং প্রফিটটাকেও বাড়াইতে পারে। এটার একটা উদাহরণ চলেন আমরা দেখে আসি। আচ্ছা, একটা কোম্পানি, এই কোম্পানিটার ক্ষেত্রে আপনি দেখেন এই কোম্পানির রেভিনিউটা একটু দেখেন, নেট রেভিনিউ। এরা 2021 সালে এদের নেট রেভিনিউ ছিল 5070 কোটি টাকা, আর 22 সালে গিয়ে রেভিনিউ হয়েছে 5759 কোটি টাকা। তার মানে 5070 থেকে 5759, প্রায় এরা আপনার 700 কোটি টাকা তার রেভিনিউ গ্রো করছে। তাহলে 700 কোটি যদি রেভিনিউ গ্রো করে, ওর গ্রোথের পার্সেন্টেজটা কত এটা আমরা একটু দেখি। তাহলে আমি যদি 5759 বিয়োগ 5070 করি এবং এটাকে যদি 5070 দিয়ে ডিভাইড করি, তাহলে ও প্রায় 13.59% রেভিনিউ গ্রো করছে। অর্থাৎ এর রেভিনিউ গ্রো করছে 13.59% রেভিনিউ গ্রো করছে। আচ্ছা, এর সাথে কি ওর নেট প্রফিটটা গ্রো করাইতে পারছে? চলেন একটু দেখে আসি। গত বছর ওর নেট প্রফিট আফটার ট্যাক্স ছিল 1594, যেটা এবার 1817 কোটি। তাহলে এই কোম্পানিটা আপনার 1817 বিয়োগ আপনার 1594, তাহলে হবে হচ্ছে 223 কোটি টাকা গ্রো করছে। তাহলে 1594 দিয়ে ডিভাইড করলে 13.98%, তার মানে এর নেট প্রফিটও কিন্তু 13.98% করে গ্রো করছে। মানে ওর রেভিনিউ যে হারে বাড়ছে ঠিক সেই হারেই ওর নেট প্রফিটটা গ্রো করছে। তার মানে এই কোম্পানির পজিটিভ অপারেটিং লেভারেজ আছে। সো এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। এবার আমরা আরেকটা কোম্পানি যদি দেখি, এই কোম্পানিটা রেভিনিউ জেনারেট করছে হচ্ছে 3466 কোটি টাকা 2022-এ, আগের বছর ছিল 2949 কোটি 2021-এ। তাহলে এই বছর 21 সালের চাইতে 22 সালে তার রেভিনিউ বাড়ছে, অবশ্যই বাড়ছে। কতটুকু বাড়ছে আমরা দেখব। 3466 বিয়োগ হচ্ছে 2949, তাহলে হবে 517 কোটি টাকার রেভিনিউ বাড়ছে। 2949 দিয়ে ডিভাইড করলে 17.53, হিউজ। তার ব্যবসা গ্রো করছে 17.53% করে, তার রেভিনিউ গ্রো করলো 17.53%। এক বছরে তার রেভিনিউ 17% বেড়েছে, খুবই ভালো একটা পারফরমেন্স। কিন্তু তার প্রফিট কি সেভাবে বাড়ছে কিনা আমরা একটু দেখি। 2021-এ তার প্রফিট ছিল হচ্ছে আপনার 517 কোটি, এবার হয়েছে 500 কোটি। তার মানে তার প্রফিট কিন্তু কমেছে, তার মানে নেগেটিভ আসছে। যেখানে আপনার 0.01-ই যদি ধরি, তাও তার নেগেটিভ প্রফিটের গ্রোথ তার নেগেটিভ। মানে রেভিনিউ আপনি বাড়াইতে পারতেছেন কিন্তু প্রফিটের গ্রোথ আপনি পারলেন না, বরঞ্চ প্রফিট নেগেটিভ হলো। তার মানে আপনার পজিটিভ অপারেটিং লেভারেজ নাই। সো যে কোম্পানির পজিটিভ অপারেটিং লেভারেজ থাকবে না, ওই কোম্পানিকে মাল্টিব্যাগার বলাটা একটু টাফ হবে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে 13.59% রেভিনিউ গ্রো করছে, আর নেট প্রফিট গ্রো করতে পারছে 13.98। এটা কিন্তু ঠিক আছে। সো আমরা যে জিনিসটা আলোচনা করতেছিলাম পজিটিভ অপারেটিং লেভারেজ নিয়ে, সেই বিষয়টা হয়তো বা আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোডস। একটা কোম্পানি মাল্টিব্যাগার একদিনে হবে না, কোম্পানিটা মাল্টিব্যাগার হতে 3 বছর 5 বছর বা 10 বছর টাইম নেবে। সো সেই ক্ষেত্রে এই কোম্পানিটার এমন কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোড থাকতে হবে যেটার উপর বেস করে কোম্পানিটা আরও 10 বছর সাস্টেইন করবে। যেমন অনেকেই আমরা জানি যে প্রিভিয়াস পারফরমেন্সের উপর বেস করে 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না যে এই কোম্পানিটা আগামী 10 বছরও ভালো করবে। এমন অনেক কোম্পানি থাকতে পারে যেগুলো 10 বছরে ভালো করছে কিন্তু আগামী 10 বছরে ভালো করবে না। আপনি পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো খেয়াল করেন, যারা ভালো করছে 10 বছরে, তারা কি আগামী 10 বছর ভালো করতে পারবে বলে মনে করেন? অনেকেই সন্দেহ পোষণ করতেই পারেন। সো আপনাকে
এমন কোম্পানিতে ইনভেস্ট করতে হবে মাল্টিব্যাগার রিটার্নের জন্য যাদের আগামী 10 বছর মার্কেটে সাস্টেইন করার বা গ্রো করার বা যেরকম লিডারশিপ আছে বা যেরকম মার্কেট শেয়ার আছে সেটা ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোটস একটু জটিল বিষয়, বাট আমি একটু ভেঙে বলি। যদি কোনো কোম্পানির স্ট্রং ব্র্যান্ড থাকে তাহলে কিন্তু তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে এবং সে আরও টিকে থাকবে। যেমন ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকো সিগারেটের মার্কেটে ওর নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে ও, সো ও 116 বছর ধরে টিকে আছে, হয়তো বা আরও 10-20 বছর ইজিলি টিকে থাকতে পারবে। জাস্ট একটা উদাহরণ, থাকতে পারবে কি পারবে না এটা আমি জানি না, বাট আমার দিক থেকে মনে হচ্ছে এটা একটা লজিক হতে পারে টিকে থাকার। তারপরে ধরেন সেক্টর লিডারশিপ, যেমন স্কয়ার ফার্মা তার ফার্মা মার্কেটে 17.50% মার্কেট শেয়ার নিয়ে সে সেক্টরটাকে লিড করতেছে। আগামী 10 বছরও যদি সে লিড করতে পারে তাহলে তার কোম্পানি মাল্টিব্যাগার হওয়ার চান্সেস তো ইজিলি থেকেই যাচ্ছে, বাকি কন্ডিশনগুলো যদি ঠিক থাকে। তারপরে ধরেন ডিস্ট্রিবিউশন চ্যানেল, একটা কোম্পানির ভালো একটা জিনিস হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা শক্তিশালী জিনিস। যদি কোনো কোম্পানির বিজনেসটাকে গ্রো করাতে চায়, সারা দেশে ছড়িয়ে দিতে চায়, তাহলে তার একটা স্ট্রং ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকা দরকার। এই চ্যানেলটা যারা মেনটেন করতে পারবে বা বিল্ড আপ করতে পারবে তারা কিন্তু সামনে আরও 10 বছর ইজিলি টিকে থাকতে পারবে। সো এই হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এখন লাস্টলি আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। একটা কোম্পানির ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সকে আপনি ডিভাইড করবেন ওই কোম্পানিতে টোটাল ক্যাপিটাল যেগুলো লাগানো হয়েছে, টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে ইবিআইটি পাবেন কিভাবে? সিম্পল, ইনকাম স্টেটমেন্টে যাবেন, প্রফিট আফটার ট্যাক্স যোগ ইনকাম ট্যাক্স প্লাস ফিনান্সিয়াল কস্ট, এই তিনটা জিনিস যোগ করবেন। করার পরে এটাকে ডিভাইড করবেন টোটাল ইকুইটি প্লাস টোটাল লং টার্ম ডেট প্লাস টোটাল শর্ট টার্ম ডেট। তাহলে যেটা পাবেন ওটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ আকারে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পাবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মজার ব্যাপার, সৌরভ মুখার্জির কথা অনুযায়ী যে গ্রেট কোম্পানির আরওসি গ্রেট হবে, অর্থাৎ যদি কোনো কোম্পানি হাই ডিগ্রি অফ আরওসিই উৎপাদন করতে পারে বা আপনাকে দেখাইতে পারে যে তার আরওসি 50%, 100%, 160%, তাহলে বুঝতেই হবে ওই কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, ওই কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, ওই কোম্পানির ক্লিন অ্যাকাউন্টস ভালো, ওই কোম্পানির কম্পিটিটিভ মোডস আছে, ওই কোম্পানির অপারেটিং পজিটিভ অপারেটিং লেভারেজ আছে। সব কিছু যদি ঠিক থাকে তবে আরওসি বেটার হবে। যদি কোনো কিছুই ঠিক না থাকে আরওসি বেটার হওয়ার কোনো সুযোগ নাই। সো আপনাকে এটা ক্যালকুলেট করে দেখতে হবে যে এই কোম্পানিটার আরওসি অ্যাটলিস্ট আমি বলবো 25%-এর উপরে না হলে ওই কোম্পানি তো ইনভেস্টমেন্টের যোগ্য বলে আমি বিবেচনা করি না। সো কোম্পানিতে আপনি যদি নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে পান তাহলে আপনি আশা করতে পারেন যে এই কোম্পানিগুলো ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন দিবে বা এই কোম্পানিগুলো একটা মাল্টিব্যাগার কোম্পানি হবে। সো এই জিনিসগুলো কি অলরেডি আপনি এতক্ষণ আলোচনায় জেনে গেছেন। আগামীতে কোন কোম্পানিগুলা 10 গুণ 20 গুণ রিটার্ন দিবে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি নিশ্চয়ই আমার লিস্টটা জানতে চান। আমার লিস্ট অবশ্য এই চ্যানেলের বিভিন্ন সময়ে ভিডিওতে আমি টপ 10 স্টক টু ইনভেস্ট এই ধরনের ভিডিওতে অলরেডি বলেছি। তারপরও আজকে যদি আমার কাছ থেকে নামগুলো শুনতে চান সেটা আমি বলতে পারি, কিন্তু সত্যিকার অর্থে কি যে আমার কাছে শেয়ারের নাম না শুনে নিজে নিজে বের করাটাই কিন্তু শ্রেয়। অন্যথায় সারা জীবন ফেসবুকের গ্রুপগুলোতে আইটেমের খোঁজ করতে হবে অথবা কোন চ্যানেলে কোন ভাই কোন শেয়ারের নাম বলেন সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। এখন আপনি কি নিজে নিজে যোগ্য হবেন, নিজে নিজে ক্যাপাবল হবেন এই মাল্টিব্যাগার খুঁজে বের করার জন্য, নাকি অপরের উপর নির্ভর করবেন? এই চয়েসটা কিন্তু আপনার। সো আপনি যদি শিখতে চান, ইউটিউবে বিশাল বড় প্ল্যাটফর্ম আছে আমার চ্যানেল ছাড়াও। ইন্ডিয়ান এবং আমেরিকান বা ইউরোপিয়ান বিভিন্ন চ্যানেল আছে যেখানে আপনাকে প্রচুর পরিমাণে লার্নিং ম্যাটেরিয়াল দেওয়া আছে, যেগুলো দেখতে দেখতে আপনি নিজেই শিখতে পারবেন, বই পড়ে শিখতে পারবেন। অথবা আপনি যদি চান আমার কাছে মাস্টার দ্য মার্কেট কোর্স করতে পারেন, এটা অপশনাল, করতেও পারেন নাও পারেন। এছাড়া আমার চ্যানেলে প্রচুর লার্নিং ভিডিও আছে, ফ্রিতে দেখে নিয়ে আমি আশা করি কিছু না কিছু তো অবশ্যই জানতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওতে আমি নিজের থেকে কোনো মাল্টিব্যাগার স্টকের নাম বললাম না, আমি শুধু বললাম যে কি কি দেখে আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন মাল্টিব্যাগার স্টকগুলো কারা কারা আগামীতে মাল্টিব্যাগার হবে। এবং আমি মনে করি নিজে নিজে খুঁজে বের করাটাই শ্রেয় হবে আপনার জন্য, কারণ আমি নাম বলে দিলেই কাজ হবে না। আমি চাই আপনি নিজে অ্যাক্টিভ হন এবং নিজে একটু শিখে এই মার্কেটে নিজের টাকা যেহেতু দিচ্ছেন অপরের বুদ্ধি দিয়ে ঠিক না। কারণ আমি যদি আপনাকে 10টা শেয়ারের নাম বলেও দেই আপনি এগুলা কিন্তু ধরে রাখতে পারবেন না, কারণ অ্যানালাইসিসটা তো আপনার না। কিন্তু আপনি নিজের অ্যানালাইসিস করে যদি 10টা স্টক সিলেক্ট করে কিনে আপনি যদি লং টার্মে হোল্ড করেন তাহলে আপনি হোল্ডও করতে পারবেন এবং এখান থেকে নিশ্চয়ই মাল্টিব্যাগার রিটার্নটাও পাবেন। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম লার্নিং ভিডিও নিয়ে আবারও নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব। সো আমার
পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।